এই জিনিসটা একেবারে এখানে হয় কিন্তু খুব কম লোকেই জানে। সেটা হলো ওই যে রসুনের যে ফুল দেখালাম, ফুলের থেকে যে বিচি হয়েছে, সেই বিচির জন্য আমি চারা করছি। এখানে 200-র উপরে চারা আছে। এই চারাগুলো আরও 3 মাস এখানে বড় হবে। বড় হওয়ার পরে এই চারাগুলো আমি এই ঠান্ডার সময় আমরা যখন বাগান ছেড়ে চলে যাব, যখন স্নো পড়া শুরু করবে, এই চারাগুলো আমি লাগিয়ে যাব ক্ষেতের মধ্যে। এই চারাগুলো এখানেই থাকবে, স্নোর মধ্যে বড় হবে, একটু একটু বড় হবে, শিকড় ছেড়ে দেবে 6 ইঞ্চি 8 ইঞ্চি এরকম শিকড় ছেড়ে দেবে। এটা এক দানা রসুন হবে, যেমন পেঁয়াজ এক দানার হয়, একটা হয়, এরকম এক দানা রসুন হবে এবং বড় বড় রসুন হবে। রসুন তো আপনারা দেখলেন এক দানার হবে। এই রসুনগুলো আপনার খেতে অন্যরকম হবে এবং খাদ্য প্রাণ যেগুলো আছে সেটাও অন্যরকম, আলাদা একটা জাতের। এর খরচ খুব কম হয়। ধরেন 200 রসুনের যদি আপনি চারা লাগাতে যান, তাহলে অন্তত 8 পাউন্ড আপনার লাগবে বীজ, বাজার থেকে রসুন কিনে যদি লাগান আর কি। আর যদি এই বীজের থেকে লাগান, তাহলে পরে অত 10টা বা 12টা রসুনের গাছ লাগাইলেই যথেষ্ট, ফুল থাকলেই পরে যথেষ্ট, বেশি আর লাগবে না। এটা থেকে আপনার সব দিক দিয়ে উপকার পাবেন। এইখানে একটা জিনিস দেখায়, সেটা হলো যে এই যে চারাটা, এই চারাটা সাধারণত আমরা লাগাই মে মাসের মাঝামাঝি, কিন্তু তখন +6 থাকে, উইন্ড চিল থাকে, +4-5 এরকম। এই ঠান্ডার মধ্যে গাছগুলো আসলে মরে যায়। অধিকাংশ বাগানি যারা আছে তারা বলেন যে আমার চারা মরে যাচ্ছে, চারা কুচকে যাচ্ছে। এই চারা যাতে না মরে, যাতে কুচকে না যায়, তার জন্য এই ধরনের বোতল একটা কেটে উপরে মুখটা খোলা, এরকম অবস্থায় যদি বোতলটা কেটে যদি আপনি এইভাবে চারাটার উপরে বসিয়ে দেন, তাহলে উইন্ড চিলটা থেকে মুক্ত হয়ে গেল। মাটির থেকে যে গরমটা উপরের দিকে বের হয়, সেই গরমের ভিতরে সে যে টেম্পারেচারটা পাবে, বাইরে হয়তো 6 থাকবে কিন্তু ভেতরে 18-19 থেকে যাবে। এবং সানলাইট যখন আসবে তখন এটা পুড়বে না, এটা ঠান্ডা লাগবে না, এটা গরমও লাগবে না। উইন্ড চিল যদি থাকে তাহলে পরে এই বোতলের কারণে এটা ভিতরে ঢুকতে পারবে না, বাতাস ভিতরে ঢুকতে পারবে না, গাছের গায়ে এরকম বাতাস লাগবে না। রাত্রে হোক আর দিনে হোক রাখবেন। এটা সূর্যের আলোতে কোনো ক্ষতি করবে না, তার কারণ মুখটা খোলা আছে। এই মুখটা খোলা থাকার কারণে আপনার এই চারাটা সুন্দর থাকবে, ভালো থাকবে। আরেকটা জিনিস হয়, আপনি চারা লাগিয়েছেন, আপনার খরগোশ অথবা কাঠবিড়ালি ওরা এসে আপনার এটা খুঁড়ে ফেলতে পারে, কেটে ফেলতে পারে। আপনি যদি বোতলটা এইভাবে দিয়ে রাখেন, তাহলে ওরা কাটবে না, খুলবে না, কিছু করতে পারবে না। দুটো দিক থেকে নিরাপদ। একটা হলো ওয়েদারের কারণে আপনি এই চারাটাকে সেভ করতে পারেন, আর বন্যপ্রাণীর হাত থেকে বাঁচানোর জন্য এগুলো আপনি করতে পারেন। সারা বছরই এদিক ওদিক থেকে জোগাড় করে বাড়ির পিছনে রেখে দেন, যাদের ব্যাকইয়ার্ড আছে, রেখে দিয়ে কেটে কুটে রেখে দেন। যখন চারা লাগাবেন তখন মাত্র 15 দিন। এই 15 দিন একটু যত্ন নিলে পরে আপনার এই চারাটা সুন্দর থাকবে, ভালো থাকবে, মরবে না। সুপ্রিয় বাগানীবৃন্দ, আমি এখন আপনাদেরকে যেই মূল্যবান এবং খুব গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বীজের মান। মানসম্পন্ন বীজের ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে চাই। সেটা হলো, আপনারা অনেকেই যার কাছ থেকে পান তার কাছ থেকে বীজটা নিয়ে নেন, বীজের যে একটা ডেট আছে, এক্সপায়ারি ডেট বা কবেকার বীজ, সেটা জানেন না। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এই বছরের বীজ আগামী বছর ব্যবহার হবে, পরের বছর আর ব্যবহার করা যাবে না। তার কারণ ওখানে জার্মিনেশন রেটটা, অঙ্কুরোদ্গমের রেটটা অর্ধেক হয়ে যাবে, তারপরের বছর আরও অর্ধেক হয়ে যাবে। এবং বীজগুলো ঘরে থাকতে থাকতে এক ধরনের জাম ওটার মধ্যে থাকবে, পোকা ধরবে, আর ওই পোকাটা গাছে আসবে, গাছের থেকে ফুলে ফলে সব জায়গায় আসবে। যার ফলে মানসম্মত বীজ ব্যবহার করাটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইটা যদি আপনারা খেয়াল না করেন, তাহলে পরে আপনার 1 বছর নষ্ট হয়ে যাবে। যেমন আপনি লাউ গাছ লাগালেন, চারা লাগাইছেন, গাছ হয়েছে কিন্তু ফুল হয় নাই, ফল হয় নাই, সেক্ষেত্রে আপনার 1টা বছর নষ্ট হয়ে যাবে। এরকম প্রতি বছরই কম বেশি এই ঘটনাগুলো ঘটছে। ফলে অনেকেই লাউ গাছ বা অন্যান্য মাচান ফসল বা অন্যান্য যা আছে সেগুলোর থেকে আর করতে চায় না, যে না আমার হয় না। যেমন আমি একটা উদাহরণস্বরূপ আপনার দেখাই। আমার হাতে আছে কতগুলো লাল শাক, দেখে মনে হবে যেন এটা একটা ডাঁটা শাক। হ্যাঁ, তো এইটাকে দেখেন একেবারেই ডাঁটা, এটা কিন্তু এখনও কচি, এটা আরও সমপরিমাণ বড় হবে। এখন আপনাদের এই ডাঁটাটা দেখাই, এই যে ডাঁটা, এটা আসলে কিন্তু লাল শাক, এটা আরও বড় হবে, অন্তত আরও 6-8 ইঞ্চি মতো বড় হবে। এটা একেবারেই নরম, আপনি ধরে দেখবেন যে এরকম টান দিলে খুলে যাচ্ছে, মানে গাছ ঝড় হলে এটা ভেঙে যাবে, একটাও থাকবে না, ঝড় হলে খুলে যাবে। এটা হলো বীজের কারণে।
এখন আপনি যদি এই বীজটা ব্যবহার করেন, মানসম্মত বীজ যেটা, এটা যদি ব্যবহার করেন, এই জাতটা যদি এটা আপনি জোগাড় করতে পারেন, তাহলে পরে করতে পারবেন কি, আপনার লাল শাকের সাথে আপনার ডাঁটাটাও আপনি ব্যবহার করতে পারলেন, সেই সাথে সাথে লাল শাকের যে পাতা আছে যেটা লাল শাক হিসেবে খাওয়া হয় সেটাও আপনি খেতে পারেন। সেই লাল শাকের রং লাল হবে, ভাব লাল হবে, সবই লাল হবে। একজাক্ট জিনিসটা আছে, একটার ভিতরে আপনি দুটো জিনিস পাবেন। হিসাব করে দেখেন ওজনে কিন্তু এটা 4 গুণ হবে। আপনার যদি বাগানে 100 পাউন্ড লাল শাক নর্মাল সাধারণ যে বাজারে বীজ আছে সেখান থেকে হয়, তাহলে এখানে 400 পাউন্ড হবে, 4 গুণ উৎপাদন বাড়বে মানসম্মত বীজের কারণে। লাল শাকের বেলায় আমি এই কথাটা বলবো যে আপনারা যখন লাল শাক জোগাড় করবেন তখন বলবেন যে ডাঁটা জাতীয় যে লাল শাকটা হয় সেটা আপনাদেরকে দেওয়ার জন্য। সেটা বাংলাদেশে অনেক জায়গায় পাওয়া যায়, অনেকেই ব্যবহার করেন, অনেকে আবার করেন। এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো গাছে পানি দেওয়া। গাছে পানি দেওয়াটা হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আপনি যে লাল শাকে পানি দিচ্ছেন, নাকি লাউ গাছে পানি দিচ্ছেন, নাকি মরিচ গাছে পানি দিচ্ছেন, যদি আপনি এরকম পটে পানি দেন, পানি দেওয়ার সময় খেয়াল করবেন যে যদি যখন ধরবেন যে এটা ফোঁটা ধরে গেছে, নিচে 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ে যাচ্ছে, তার মানে আর বেশি পানি দেওয়ার দরকার নেই, এটি যথেষ্ট। এখন মাপেও দিতে পারেন অথবা খেয়াল করে দিতে পারেন, পটের নিচে ছিদ্র থাকবে, সেই ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে যাবে। আরেকটা হলো লাল শাকে যদি পানি দেন, লাল শাক কিন্তু যায় নিচে 6 ইঞ্চি, শিকড় 6 ইঞ্চি পর্যন্ত গেছে। তার মানে আপনাকে এমন পরিমাণ পানি এবং এমনভাবে দিতে হবে যে 6 ইঞ্চি নিচে পর্যন্ত যেন পানিটা পৌঁছায়। শিকড় আছে কিন্তু পানি নাই, ময়েশ্চার নাই, তাহলে ওই গাছে গ্রোথ হবে না। আপনাকে খেয়াল রাখতে হবে যে লাল শাকে 6 ইঞ্চি গভীরে যায়, সুতরাং 6 ইঞ্চি গভীর পর্যন্ত পানি দিতে হবে। এইবার আসি লাউ গাছে। লাউ গাছের শিকড় যায় নিচে যায় 3 ফিট, এবং নিচে 3 ফিট যায়, সেই সাথে সাথে দূরে চলে যায় 12 থেকে 15 ফিট। আপনি যদি 1 বালতি পানি লাউ গাছের গোড়ায় দিয়ে দেন, ওটা খুব বেশি যদি যায় তাহলে পরে 8 থেকে 10 ইঞ্চি যাবে, কিন্তু লাউর শিকড় চলে গেছে 3 ফিট নিচে, সেই সাথে ওদিকে চলে গেছে 18 ফিট বা 10 ফিট বা 12 ফিট। এক্ষেত্রে আপনার পানি কিন্তু 10% দেওয়া হলো, গাছ চিকন হয়ে যাবে, গাছের গ্রোথ হবে না, ফুল হবে না, ফল হবে না। সুতরাং আপনাকে সাবধান হতে হবে পানি দেওয়ার ব্যাপারে। এই জন্য যখন আপনি মাটি তৈরি করবেন, 8 ইঞ্চি মাটি তৈরি করবেন লাল শাকের জন্য, মানে 8 ইঞ্চি গভীর মাটি তৈরি করবেন, 6 ইঞ্চি পর্যন্ত যাবে, 2 ইঞ্চি অতিরিক্ত থাকবে, ওটার মধ্যে পানি জমা থাকবে। কিন্তু যখন লাউ গাছ করবেন তখন নিচে 3 ফিট যাবেন এবং সাইডে আরও জায়গা রাখবেন যাতে শিকড়টা গজায় চলে যায়, মানে শিকড়টা ছড়ায় যেতে পারে। পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন আপনার গাছের গোড়ায় যেন পানি পড়ে এবং সাথে সাথে শিকড়গুলো যেদিকে গেছে সেদিকে যেন পর্যাপ্ত পরিমাণ পানি যায়। এখন দৈনিক পানি দেওয়ার দরকার নাই, আপনি একদিন মাঝখানে ব্রেক দিয়ে বা 2 দিন ব্রেক দিয়ে এমন পরিমাণ পানি দেবেন যাতে ওই 6 ফিট, ওই 3 ফিট, ওই 6 ইঞ্চি, ওই 8 ইঞ্চি বা ওই 3 ফিট, এই যে পরিমাণ জায়গা আছে ওই জায়গাগুলো যেন সম্পূর্ণ ভিজে। এখন যদি আপনি লাউ গাছে পানি দিতে যান তাহলে দেখা যাবে কি যে পানি দিচ্ছেন, পানিটা আস্তে আস্তে গড়ায় চলে গেছে, তার মানে উপর দিয়ে গেছে, তার মানে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ পানি আপনার ভিতরে ঢুকছে। এইটা আপনার গাছে কোনো উন্নতি করবে না, আপনার আরও ক্ষতি হবে, গাছ চিকন হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, মরে যাবে। সুতরাং পানি দেওয়ার সময় আপনাদেরকে এই মেথডটা খেয়াল করতে হবে যে কত মিনিট কত সময় আপনি পানি দিবেন এবং কি পরিমাণ পানি দিবেন। নর্মাল পানি হয়তো আপনার মাটি এমনভাবে তৈরি করছেন যাতে 3 মিনিট দিলেই হয়, কোনো মাটি এমন আছে যে 4 মিনিট দেওয়া লাগে, সেটা আপনি নিজে ক্যালকুলেশন করবেন। পানি দেওয়ার পরে যখন মনে করবেন যে না আমার পানি দেওয়া শেষ, ঠিক আছে, এইবার একটা খুন্তি দিয়ে বা একটা কাঠি দিয়ে বা একটা লোহা দিয়ে বা একটা কাঁচি দিয়ে আপনি ওই জায়গাটা খুঁড়ে দেখেন যে ওইখানে পানি কতটুকু গভীরে গেছে। আপনার যদি গভীরে যায় তাহলে পরে আপনি নিশ্চিত হলেন যে না আমার শিকড় যতটুকু, আমার পানি গেছে ততটুকু। খেয়াল রাখবেন শিকড় যতটুকু গেছে পানি যেন ততটুকু যায়,
যেহেতু বৃষ্টি নাই তাহলে পরে নিচে কোনো পানি নাই, আপনি যদি পানি পৌঁছাতে না পারেন তাহলে পরে আপনার গাছ হবে না।